আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে শামীম আল আমিন। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার আগে আমাদের যারা অতিথি চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার সাথে এই মুহূর্তে আছেন আমাদের খুবই প্রিয় দুই আলোচক, প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ার, তিনি এমিরেটাস প্রফেসর ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স, লেখক এবং আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রফেসর মুনির মুজতবা আলী, আমাদের আরেকজন খুবই প্রিয় আলোচক, সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজ, লুইজিয়ানা। উচ্চারণটা ঠিক হয়েছে মুনির ভাই? হ্যাঁ, ঠিক হয়েছে। একটু অন্যরকম উচ্চারণ। আমার মনে হয় অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা আমাদেরকে সময় দেন এবং আপনাদের আলোচনা শুনবার জন্য আমাদের দর্শকরা অপেক্ষা করেন। বিষয়গুলো একটু ধারণা দিই, পরে আমরা একটু বিস্তারিত তথ্যে যাব। একটু হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তিনি সাক্ষ্য দিচ্ছেন, এটি একটি বিষয় আজকে আলোচনার। চায়নার ইলেকট্রনিক গাড়ি, সেমিকন্ডাক্টর সহ বেশ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন, এটি একটি বিষয়। আর আমরা কথা বলতে চাই আমেরিকায় রাশিয়ার সম্পদ বাজেয়াপ্তের পরিকল্পনার একটি সংবাদ আছে, মানে পরিকল্পনা এটি নিয়ে। আরও আছে আপনার মধ্যপ্রাচ্যের ইস্যুটিও আমরা এনেছি সামনে, এবং পাশাপাশি ব্যাপক বিক্ষোভের মধ্যে বিতর্কিত তথা মানে কোট আনকোট ফরেন এজেন্ট বিল পাশ করেছে জর্জিয়া পার্লামেন্টে, এটি একটি বিষয় আছে। সুতরাং আমরা প্রথমে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তিনি কি জানিয়েছেন। তিনি বলছেন পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে দেয়া ঘুষের অর্থ, যে অর্থের কথা বলা হয়েছে, সেই অর্থ আদায়ের জন্য ট্রাম্প অর্গানাইজেশনকে 11টি ভুয়া রসিদ দিয়েছিলেন তিনি। এবং তিনি তার আইনি খরচ হিসেবে দেখানো যে সেসব রসিদে সই করেছিলেন, তার ভাষায় ভুয়া রসিদের সই করেছিলেন ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট। হাসমানি মামলায় ম্যানহাটানের আদালতে দ্বিতীয় দিনের মতো দেয়া সাক্ষ্যে এসব কথা জানিয়েছেন তিনি। আমি একটু আজকে শুরু করতে চাই প্রফেসর মুনির মুজতবা আলী, আপনাকে দিয়ে আপনি এই আলোচনাটি সূত্রপাত করবেন। আপনাকে ধন্যবাদ শামীম সাহেব। এখন মামলাটা অনেকটা চূড়ান্ত পর্যায়ে এবং মাইকেল কোহেন হচ্ছে এদের সবচেয়ে সেরা সাক্ষী। কিন্তু মাইকেল কোহেনের সাক্ষীর দুটো দিক আছে, একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। পজিটিভ দিকটা হচ্ছে যে এতদিন পর্যন্ত মামলাটা কি তৈরি করা হয়েছে এবং এখন চূড়ান্ত পর্যায়ে সে সেখানে বলবে যে যে পরিকল্পনাগুলো করা হয়েছিল, এই যে আপনার সেই ইলেকশনে যাতে মেয়েদের ভোট থেকে সে বঞ্চিত না হয়, সে কারণে যে যে স্টর্মি ড্যানিয়েলকে চুপ রাখা, সেই যে ষড়যন্ত্রটা, সেই ষড়যন্ত্রের একেবারে প্রত্যক্ষ সাক্ষী ছিল মাইকেল কোহেন। কাজে আজকে সে মাইকেল কোহেন যেটা বলেছে সেটা হলো যে সে ওই তার স্ত্রী ব্যাপারটা জেনে যাবে সে ব্যাপারে তিনি কোনো কনসার্ন ছিলেন না। তিনি ভোটে যে হেরে যাবেন, এবং বিশেষ করে ঠিক ছেলেদের না, ছেলেদের ব্যাপার তিনি বলেছেন যে ছেলেরা এটা একটা কৌতুক হিসেবে নিতে পারে, এটা একটা ফান হিসেবে নিতে পারে, কিন্তু মেয়েরা খুব খেপে যাবে। যার ফলে এই মেয়েরা যাতে খেপে না যায় সেটা ব্যাপারে এই স্টর্মি ড্যানিয়েলকে বন্ধ করার জন্য এই কারসাজিটা করা আর কি। সেখানে যে টাকা পয়সাগুলো, যে রেকর্ডগুলো করা হয়েছে সেটা সম্পর্কে সাক্ষ্য দিয়েছে যে সে যেটা পে করেছিল স্টর্মি ড্যানিয়েলকে, সে তো তার নিজের পকেট থেকে পে করেছিল $130,000, কিন্তু বিনিময়ে সে পেয়েছে হলো $420,000, যেগুলোকে সে বিল করেছিল। যেমন আপনি বললেন যে আইনি আপনার যে সাহায্য দিয়েছে, সে বলেছে যে আমি কোনো আইনি সাহায্য তাকে করিনি, আমি তার অ্যাটর্নি ঠিকই, কিন্তু আমি তাকে কোনো আইনি সাহায্য করি না। এটা হচ্ছে এই টাকাগুলো ব্যয় করা হয়েছে একজনের মুখ বন্ধ করার জন্য, এবং সেজন্য আমি ফলস বিলগুলো করেছি, এবং সেগুলোতে বেশিরভাগই সাক্ষ্য করেছে ট্রাম্প নিজে। নেগেটিভ যে জিনিসটা বললাম সেটা হলো যে এই আপনার 2018 থেকে সে যখন জেলে যাওয়ার আগের থেকেই সে যখন ট্রাম্পের বলয় থেকে বের হয়ে গেল, এবং সে তখন বলল যে আমি ট্রাম্পের প্রতি আমার যে অ্যালিজিয়েন্সটা ছিল সেটা এখন চলে গেছে আমার দেশের প্রতি এবং আমার ফ্যামিলির প্রতি। হ্যাঁ, আমার ফ্যামিলির প্রতি এবং দেশের প্রতি আমার যে অ্যালিজিয়েন্স সেটা সুপারসিড করেছে ট্রাম্পের প্রতি যে আমার অ্যালিজিয়েন্স। তারপর থেকে তো মানে যেখানে সে ছিল মিত্র, সেখানে সে শত্রু হয়ে গেল। তারপরের থেকে সে যে সমস্ত কথাগুলো বলেছে, যেমন ট্রাম্পের জেলে যাওয়া উচিত,
ট্রাম্পের মানে ট্রাম্প সম্পর্কে যত নেগেটিভ কথা সেগুলো সত্য হলে সে খুব তার ওই আপনার পডকাস্ট আছে মেয়া কালপা, সেখানে সে বলেছে, সে বিভিন্ন ইন্টারভিউতে বলেছে, এবং যেগুলো ডিফেন্স অ্যাটর্নি সেগুলোকে ইউজ করে তাকে অ্যাটাক করছে। তো তার গত 2 দিন আমরা দেখলাম তার সাক্ষ্য, আরও একদিন চলবে, আগামী দিন চলবে, সারাদিন চলবে, দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা, আমরা একটু আমাদের প্রিয় প্রফেসর মোস্তফা সারওয়ারের কাছে যাওয়ার আগে একটি তথ্য তুলে ধরে যেতে চাই। তিনি নিজে এ নিয়ে বইও লিখেছেন, সুতরাং তার তো একটা বিশেষ মানে আগ্রহের জায়গা। সেখানে আমরা বলতে চাই যে মঙ্গলবারের শুনানিতে হাউস স্পিকার মাইক জনসন সহ বেশ কয়েকজন আইন প্রণেতা তারা উপস্থিত ছিলেন। এইটার একটু গুরুত্বটা কতখানি, প্লাস এই যে সাক্ষ্য, এই সাক্ষ্যর ফলে মামলাটি কোন দিকে যাচ্ছে, এটি নিয়ে প্রফেসর মোস্তফা সারওয়ার আপনি বলবেন। হ্যাঁ, প্রথম যেটা যে মাইক জনসন যে ওখানে গেছে তাতে কেসের কিছু হবে না। কেসটা যেটা চলছে সেটা যে এভিডেন্সগুলো, সাক্ষী প্রমাণ এবং ক্রস এক্সামিনেশনস ইত্যাদি সব মিলে যেটা হবে সেটাই আমেরিকার প্রফেশনাল স্টাইল, তাই হবে। কিন্তু মাইক জনসন হলো এটা একটা রেকর্ড ভঙ্গ হয়েছে। ফার্স্ট অফ অল, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রাক্তন প্রেসিডেন্ট ক্রিমিনাল কেসে যায়নি, মানে ক্রিমিনাল কেসের আসামি হয়ে অ্যালেজড আসামি হয়ে কেউ কাঠগড়ায় দাঁড়ায়নি, এই প্রথমবার আমেরিকার ইতিহাসে। আবার আমেরিকার, অতএব এটা ইন্টারেস্টিং, এবং এই আমেরিকার ইতিহাসে একটা ক্রিমিনাল কেসে একটা প্রেসিডেন্টের যে ডিফেন্স যে হচ্ছে শুনানি, সেখানে হাউসের স্পিকার এ পর্যন্ত কোনো নিদর্শন নেই। এটা তো হবেই না। হ্যাঁ, কাজে এটা মানে দুটো রেকর্ড ভঙ্গ করেছে। উনি গিয়েছেন যেটা, সেটা হলো পলিটিক্যালি গিয়েছেন যাতে তাদের ক্যান্ডিডেট হতে, প্রেজাম্পটিভ ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প, সে যাতে নির্বাচনে উইন করে এবং নেগেটিভ ইম্প্যাক্ট রিডিউস করার জন্য যতটা কমানো যায়, সেই কারণে ওনারা ওখানে হাজির হয়েছেন। কোর্টের ব্যাপারে কমপ্লিটলি ডিফারেন্ট কেস। মাইকেল কোহেন কিন্তু শুধুমাত্র যে সাক্ষী তাই নয়, সে কিন্তু পুরো ব্যাপারটা, এই যে ব্যাপারটা ঘটেছে, যে স্টর্মি ড্যানিয়েলকে যে হাসমানি দেওয়া হয়েছে এবং সেটাকে চাপানো হয়েছে, চেপে যাওয়া হয়েছে, মানে গোপন করা হয়েছে, এই পুরো জিনিসটার মানে পরামর্শদাতা হলো ডোনাল্ড ট্রাম্প সোর্স, কিন্তু এটা পুরো ইমপ্লিমেন্ট করেছে এই মাইকেল। কাজে সে একজন গুরুত্বপূর্ণ মানে সাক্ষী। কিন্তু সবচেয়ে আরেকটা ব্যাপার আমাদের ধরতে হবে যে এই কেসটা কিন্তু আসল কেস যে টাকা দিয়েছে সেটা বড় গুরুত্বপূর্ণ না, কিন্তু টাকাটা কিভাবে দিয়েছে। টাকাটা দিয়েছে তার বিজনেসের নামে, তার যে ট্রাম্প, যেটা ট্রাম্পের যে কোম্পানি, সেই কোম্পানির নামে সে চেক ইস্যু করেছে। কোম্পানি কখন চেক ইস্যু করে? যখন কোম্পানিকে একটা উকিল হেল্প করে। মাইকেল কোহেন হলো উকিল, হ্যাঁ, এবং তাকে যে টাকাটা দিয়েছে, টাকাটা কিন্তু মাইকেল কোহেন নিজের টাকা দিয়েছে স্টর্মি ড্যানিয়েলকে, হ্যাঁ, তার বাড়িকে মর্টগেজ রেখে, সেকেন্ড মর্টগেজ করে যে টাকাটা পেয়েছে সেটা দিয়েছে, কিন্তু তারপরে চেকগুলো দিয়েছে সব এই ডোনাল্ড ট্রাম্প। কিন্তু একটা উকিলকে যখন চেক দেওয়া হয় তখন কোম্পানির কাজ, কিন্তু কোম্পানির কাজ না, এটা হলো একটা যৌন কাজের চাপা দেওয়ার জন্য। কাজেই এটা এই কেসটা খুব অথেন্টিক, এবং আমার যেন মনে হয় যে এই কেসে তার শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু আপনার প্রশ্নটা, আগের প্রসঙ্গটা একটু সম্প্রসারিত করে একটু আপনার কাছে জানতে চাই। নিশ্চয়ই স্পিকার হিসেবে মাইক জনসনের একটু মানে ওখানে উপস্থিতিটা আপনি বলছেন রাজনৈতিক, তারপরে যেহেতু তিনি স্পিকার হাউসের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, দেশের খুবই, তো সেটির একটা রাজনৈতিক প্রভাব পড়বে। আপনি বলতে অবশ্যই আদালত তার গতিতে চলবে, মানে ইমেজটাকে তার ভোটারদের কাছে কিংবা ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের কাছে একটু ভালোভাবে প্রচার করা, সেটি তো বলতে চাইছেন নাকি? না, ইন্ডিপেন্ডেন্ট ভোটার চেয়েও যেটা রিপাবলিকান পার্টির প্রায় অ্যাপ্রক্সিমেটলি 15-20% দোদুল্যমান অবস্থায় রয়েছে, হ্যাঁ, মানে ডোনাল্ড ট্রাম্পের চরিত্র এটা সেটা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। সেই গ্রুপটা যাতে চলে আসে, আবার একটু আশ্বস্ত হয়, এর মানে একটা তার উপস্থিতিতে। কিছু কি যুক্ত করতে চান প্রফেসর মুনির মুস্তফা আলী বিষয়ে, নাহলে আমরা পরের সাবজেক্টে চলে যাব?
Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. হ্যাঁ, আমি একটু যুক্ত করতে চাই। আমি যেটা যুক্ত করতে চাই সেটা হচ্ছে এই যে স্পিকার জনসন আজকে যে গেল দলবল নিয়ে, সে কিন্তু একা যায়নি, সে কয়েকজনকে নিয়ে গেছে এবং তারা বসেছে একেবারে সামনে গিয়ে, একদম সামনের সিটে গিয়ে বসেছে। কিন্তু জাজ একদম ইগনোর করেছে। জাজ এমন ভাবে ব্যবহার করেছে যে কারা আসলো না আসলো সেখানে কোর্টের কিছু আসা যায় না। জাজ পুরো দম ইগনোর করেছে এবং কিছু কিছু নিউজ পিপলরা বলছে যে হয়তো জুরিরা চিনতেও পারেনি যে কারা আসলো কারা বসলো, তারা হয়তো চিনতেও পারেনি। আর যদি চিনেও থাকে, জুরির মেম্বাররা যদি চিনেও থাকে, এটা তাদেরকে প্রভাবিত করবে না, এবং তাদেরকে যদি প্রভাবিত করে তাহলে নেগেটিভলি প্রভাবিত করবে। যে তারা করবে না আমরা এটা ধরে নেই, কারণ সেটাই তাদেরকে যে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছে এরা, সেটা তারা যদি ধরে নেয় সেটা তো নেগেটিভলি কাজ করবে ট্রাম্পের জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আসলে এবার একটু পরের সাবজেক্টে যেতে চাই। চায়নার ইলেকট্রনিক গাড়ি, সেমিকন্ডাক্টর সহ বেশ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এর ফলে চায়না থেকে ইলেকট্রনিক গাড়ি আমদানিতে বর্তমানের 25% শুল্ক 4 গুণ বাড়িয়ে 100% হবে। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, চায়নার অন্যায্য বাণিজ্যিক কর্মকাণ্ড থেকে এদেশের আমাদের দেশের শ্রমিক ও ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষায় এই পদক্ষেপ নিয়েছেন তিনি। আমেরিকা তৈরি গাড়ি ভবিষ্যতের ইলেকট্রনিক গাড়ির বাজারকে নেতৃত্ব দেবে বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, আমেরিকার একতরফাভাবে শুল্ক আরোপ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়মের পরিপন্থী। যখন আমেরিকা সাবসিডি দেয় তখন সেটা গুরুত্বপূর্ণ বিনিয়োগ, আর অন্য কেউ একই পদক্ষেপ নিলে তাকে তারা অন্যায্য প্রতিযোগিতা হিসেবে আখ্যা দেয়। আমেরিকা কোনো পণ্য রপ্তানি করলে তা মুক্ত বাণিজ্য, আর অন্য দেশের রপ্তানি করলে এটি তার ভাষায়। কিন্তু আমার কথা হচ্ছে যে আমেরিকা তো তার সিদ্ধান্ত নিতেই পারে যদি সেটি ভালো মনে করে। তারপরেও প্রফেসর মোস্তফা সরওয়ার কি মনে করেন যে এই সিদ্ধান্তটি কেমন? না, আমি সিদ্ধান্তগুলোর কয়টা ব্যাপার আছে যে কারণে আমি এই সিদ্ধান্তটাকে মোটামুটি পছন্দ করি, কিন্তু আমার একটু স্লাইট রিজার্ভেশনও আছে। কারণটা কি? কারণ আমি মুক্ত যেটা ট্রেড, হ্যাঁ, মুক্ত বাণিজ্যে বিশ্বাস করি, যেটা যুক্তরাষ্ট্রের একদম কোর প্রিন্সিপাল। আচ্ছা, তাহলে এখানে যে ট্যারিফ করলো তার কারণটা কি? কারণটা দেখতে হবে। কারণটা খুবই লেজিটিমেট কারণ। যেমন ধরুন যে ওখানে খুব সাবসিডাইজড, মানে যেমন ইলেকট্রিক ভেহিকেলের আমি একটা এক্সাম্পল দেবো, যে এই কারখানাগুলো হাইলি সাবসিডাইজড। এটা কিন্তু আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী। মানে ফ্রি মার্কেট ইকোনমিতে, মুক্ত বাণিজ্যে মানে কোনো সাবসিডি চলবে না। হ্যাঁ, সাবসিডি হলে যাকে সাবসিডি দেওয়া হচ্ছে সে একটা আনডিউ অ্যাডভান্টেজ পাচ্ছে, সেটাই ওখানে হচ্ছে। এরা করে কি, প্রচুর কার তৈরি করছে এবং তারপরে বিক্রি করছে, তারপরে ডাম্পিং করছে সস্তা দামে, কারণ যেহেতু গভর্নমেন্ট সাবসিডাইজ করছে। এটা কিন্তু ডাম্পিং বলে বিজনেসে, এবং এটা মুক্ত বাণিজ্যের পরিপন্থী। এবং যদি চীনের যদি কোনো আপত্তি থাকে তাহলে তারা আন্তর্জাতিক কোর্টে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে কোর্ট আছে, ওয়ার্ল্ড ট্রেড কোর্টে ওরা গিয়ে নালিশ করতে পারে। কিন্তু আমার মনে হয় কাজে লাগবে না। তার কারণ যেহেতু তারা ডাম্পিং করছে, যে ওয়ার্ডটা আমরা ইউজ করি, যে সাবসিডাইজড কারখানা দিয়ে অন্যের বাজারকে নষ্ট করার জন্য, তারা মনোপোলাইজ করার জন্য যে তারা ডাম্পিং করে, সেটা কিন্তু মুক্ত বাণিজ্যের নীতির পরিপন্থী। কাজে এই জন্য চায়নার এই কাজটা ভালো না, এবং বাইডেন যেটা করেছে আমি সেটা সমর্থন করি। সেটাই আমি মনে করি যে আমাদের দেশের স্বার্থে আমাদের যা যা করা প্রয়োজন সেটি যেন দেশের স্বার্থে হয়, সেটি আমাদের মূল আলোচ্য। তারপর প্রফেসর মুনির মোস্তফা আলী, আপনার মতামত নিশ্চয়ই আপনি বিশ্লেষণ করবেন। আমি অবশ্যই কিছু বলবো। আমি সাধারণত আমার বিজ্ঞ বড় ভাই সারোয়ার ভাইয়ের এগেইনস্টে কিছুই বলি না, ওনার সাথে সবসময় আমি এগ্রি হয়, কিন্তু এই ব্যাপারটা খুবই দুঃখিত, এবং দ্বিমত মিলেই তো বিতর্ক, এবং আমি এগ্রি হতে পারলাম না কতগুলো কারণে। আমি বলি, এবং আই এনকারেজ হিম। আমি বরং বলবো যে ইদানিং বাইডেনের ব্যাপারে আমরা কম বেশি প্রত্যেকেই একটু ডিসঅ্যাপয়েন্টেড, এবং হি কিপস অ্যাডিং টু আওয়ার ডিসঅ্যাপয়েন্টমেন্টস। এবং আজকের এই যে ট্যারিফটা,
এটা কিন্তু আমার জন্য এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এবং আমি ব্যাখ্যা করছি। ইনি কিন্তু দেখেন 2009-এ যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে উনি ক্যাম্পেনিং করলেন, তখন কিন্তু ট্রাম্পের এই যে ট্যারিফের বিরোধিতা করেছেন। এটা আপনারা দেখতে পারেন, তার বক্তব্য আছে। এখন এই ট্যারিফ জিনিসটা কি, আপনার 25% থেকে 102% পর্যন্ত উনি ট্যারিফ করেছেন কতগুলো জিনিসের উপর, ইলেকট্রিক কার, আপনার সোলার প্যানেলস, আর হলো সেমিকন্ডাক্টরস। এখন আপনি জাস্ট ইলেকট্রিক কারের কথাটাই আমরা ধরি। একদিকে কিন্তু আমেরিকার বক্তব্য হচ্ছে তারা গ্রিন এনার্জিতে যাচ্ছে, গ্রিন সবকিছু গ্রিন হবে আর কি। হ্যাঁ, তো ধরে নিলাম যে চায়না সাবসিডাইজ করে তাদের গাড়ির দাম খুব কমায়, ভালো কথা, সয়লাভ করে দেখ সারা পৃথিবী সয়লাভ হয়ে যাক আপনার ইলেকট্রিক গাড়ির, আপনার আমাদের গ্যাসের গাড়ির কোনো প্রয়োজন নেই, আমরা তো গ্রিন এনার্জিতে চলে গেলাম। কিন্তু এটা তো প্রিভেন্ট করা হলো গ্রিন এনার্জিকে। আর সেক্ষেত্রে কি আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজাতে পারি না? না, যে সাবসিডি সেটা তো প্রোটেকশনিজম হয়ে গেল, সেটা তো আমাদের ইন্ডাস্ট্রিকে আমাদের যে কোনো মূল্যে প্রোটেক্ট করতে। তার মানে কি আমেরিকান কনজিউমাররা বেশি দাম তাদের, যেমন ধরেন আমি চাই যে আমি একটা ইলেকট্রিক গাড়ি কিনবো, কিন্তু ইলেকট্রিক গাড়ির যে দাম এখানে, সেখানে তো বিয়ন্ড মাই মিনস, আমি তো কিনতে পারছি না সেই কারণে। এবং আমার মতো হাজার হাজার লোক আছে যারা কিনতে চায়, কিন্তু এখানকার যে দাম, সে দাম তারা কিনতে পারবে না। ওই চায়নার ইলেকট্রিক গাড়ি যদি এখানে আসতো, তাহলে কম দামে আপনার সেই 20,000-এ বা 25,000 আমরা কিনতে পারতাম। হ্যাঁ, যে সাবসিডির কথা বললেন সারোর ভাই, এখানকার ইলেকট্রিক গাড়ি কি সাবসিডি দিচ্ছে না আমেরিকা? তো সাবসিডি ছাড়া তো এখানে তো আপনি ইলেকট্রিক গাড়ি কিনতে পারবেন না। ইলেকট্রিক গাড়ি কিনতে গেলে তো আপনি সঙ্গে সঙ্গে সাবসিডি পাবেন, তাই না? কত $7,500, $8,000, $9,000, $10,000 তো আমেরিকান গভর্নমেন্ট দিচ্ছে। মোদ্দা কথা হলো আমেরিকার লেবার কস্ট এত বেশি যে আমেরিকা কম্পিটিটিভ না। আপনার এই যে নতুন নতুন যে সমস্ত ইন্ডাস্ট্রি, আপনি সেই গ্রিন এনার্জি যেটাই বলেন কেন, সোলার প্যানেল, এখানকার লেবার কস্ট এত বেশি যে তারা কম্পিট কোনো মতেই চায়নার সাথে করতে পারে না। সে যেহেতু তারা চায়নার সাথে কম্পিট করতে পারে না, এই ট্যারিফ দিয়ে তাদের যে ইন্ডাস্ট্রিগুলো তারা প্রোটেক্ট করছে। এতে কি হচ্ছে, এতে এই যে আপনাদের যে গ্রিন মানে ট্রানজিশন টু এভরিথিং গ্রিন, এটা কিন্তু বিলম্বিত হবে। আচ্ছা, আমার মনে হয় একটা ছোট বিরতিতে যেতে হবে, আবার ফিরে এসে বাকি দুটো বিষয় আমাদের হাতে আছে, আলোচনা করে আজকের মতো শেষ করা যাবে। প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, নিশ্চয়ই সামনে আমাদের যে সময়টুকু তখনও থাকবেন এবং সবসময় টিভিএনের সাথে থাকবেন একটা ছোট্ট বিরতির পর। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরও একবার। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি, সঙ্গে আছেন প্রফেসর মুস্তফা সারোয়ার এবং আমাদের আরও একজন প্রিয় আলোচক। আমরা দুজনকে একসাথে আমন্ত্রণ, মুনির মোস্তফা আলী, আপনাদের দুজনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যুক্ত থাকবার জন্যে। আমরা একটু মোস্তফা সারোয়ার আপনার কাছে যেতে চাই, বিশেষ করে এই যে পরের খবরটি, আমেরিকায় রাশিয়ার সম্পদ বাজেয়াপ্তর পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। মঙ্গলবার কিয়েভ সফরে গিয়ে এমনটাই জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্থনি ব্লিংকেন। তিনি বলেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী রাশিয়া ইউক্রেনের অবকাঠামোর যে ক্ষতি করেছে তার পুনর্নির্মাণের জন্য ক্রেমলিনকেই সেই খরচ বহন করতে হবে। ব্লিংকেন জানিয়েছেন সামরিক সহায়তা পাঠাতে কিছুটা বিলম্ব হলেও আমেরিকা সবসময় ইউক্রেনের পাশে আছে। তিনি মনে করেন পুতিন ইউক্রেনের নিজের লক্ষ্য অর্জন করে থামবেন না, হয়তো নতুন কোনো দেশের পেছনে লাগবেন। এদিকে 2 দিনের জন্য চায়না সফরে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন তিনি। 2 দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 75 বছর উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন রুশ প্রেসিডেন্ট। 5বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি প্রথম পুতিনের কোনো বিদেশ সফর। মুস্তফা সারোয়ার। হ্যাঁ, মানে যে প্রথম যেটা যে যুক্তরাষ্ট্র যে টাকাটা যে করছে, এটা আমার একটা মিক্সড ফিলিং। একটা মিক্সড ফিলিং হলো কি, যে আন্তর্জাতিক বিভিন্ন ব্যাংকে এবং বিভিন্ন কোষাগারে যে টাকাটা রাখে মানুষ, সেই টাকাটা মানে যে কোনো একটা দেশ ইউনানিমাসলি, মানে জাস্ট ইউনানিমাসলি যদি করে থ্রু দ্য ইউনাইটেড নেশনস, আমার কোনো আপত্তি নেই, সবাই। কিন্তু একা
মানে অ্যালন এটাকে কনফিসকেট করে তারপর এটাকে ব্যবহার করা যেমন ধ্বংস, মানে এটা সাউন্ডস গুড, কিন্তু এটা কি কোনো ফেয়ার কাজ? যেমন আমরা দেখছি ইরানের ক্ষেত্রে, ইরানের টাকাটা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে আবার এটা নিয়ে যখন যুক্তরাষ্ট্রের টেলিভিশনে, আমাদের এখানকার টেলিভিশনে আলোচনা হয়, সিমস লাইক এটা আমাদের টাকা। এটা তো আমাদের টাকা, এটা ইরানের টাকা। কিন্তু আপনি ফক্স নিউজ শুনলে দেখবেন মনে হবে যে এটা আমাদের টাকা, যে আমাদের টাকা দিয়ে দিয়েছে। এই জিনিসটা একটু আরো আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। যদিও আই এম ভেরি সিম্প্যাথেটিক টু দি কজ অফ ইউক্রেন, কারণ ইউক্রেনকে আক্রমণ করেছে অন্যায়ভাবে এবং ধ্বংস করেছে, এবং তার ভর্তুকি তাকে দেওয়া উচিত, রিপারেশন। কিন্তু এইটা রিপারেশন যে দেয়, পৃথিবীর ইতিহাসে কিন্তু বিভিন্ন এক্সাম্পল রয়েছে। সেই ধরনের কোন একটা পদ্ধতি যেটা আন্তর্জাতিক ল, কিন্তু সেরকম কোন পথে কি রাশিয়াকে বাধ্য করা যাবে কিনা? না, সেটা মানে যুদ্ধে পরাজিত করে করা যায়, হ্যাঁ, কিংবা যদি কম্প্রোমাইজে আসে লেজ গুটিয়ে, তাহলে করা যায়। কিন্তু এর সঙ্গে আমার আরেকটা সঙ্গে আমি নিয়ে আসবো, তাহলে এই যে গাজাকে যে ধ্বংসযজ্ঞ করলো ইসরায়েল, সেই যে ধ্বংসযজ্ঞের জন্য ইসরায়েলি টাকা কি যুক্তরাষ্ট্র কনফিসকেট করবে? মানে আমার প্রশ্ন, হ্যাঁ, কারণ মানে টাকা কনফিসকেট করা তো দূরের কথা, উল্টো এ পর্যন্ত $300 বিলিয়ন ইসরায়েলকে দেওয়া হয়েছে, সাম্প্রতিক দেওয়া হয়েছে $26 বিলিয়ন। কাজে আমার প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্র যেটা করবে যেন তারা একটা কনসিস্টেন্ট রুল করে এবং দ্বিচারিতা যাতে না হয়, এই ব্যাপারে আমার আছে। কিন্তু আমি আমার মন প্রাণ ইউক্রেনের জন্য, এমনকি আমি একটা কবিতার বই লিখেছি ইংরেজিতে, যে কবিতার বইটা ছাপার জন্য আমার সঙ্গে নেগোসিয়েশন চলছে ইউনিভার্সিটি অফ নিউ অরলিয়ান্স প্রেস এবং জন হপকিন্স ইউনিভার্সিটি প্রেস। কাজে আমি ইউক্রেনের কে যে আক্রমণ করেছে এজন্য আমার মন দারুণ, মানে আমার মন কাঁদে, এবং আমি চাই যে ওখানে যেন রাশিয়া পরাজয় বরণ করে, কিন্তু আন্তর্জাতিক আইন যাতে ফলো করা হয়। আপনাকে ধন্যবাদ। এখানে আরেকটি বিষয় আছে যে চায়নায় রাশিয়ার প্রেসিডেন্টের সফর, সেটি নিয়েও শুনবো আমরা একটু পরে। প্রফেসর মুনির মুস্তফা আলী, আপনি যদি বলেন। আমি সম্পূর্ণ একমত সারোয়ার ভাইয়ের সাথে এই ব্যাপারে। এটা ওয়ান অফ হতে পারে না যে মানে রাশিয়াররা সম্পত্তি বাজেয়াপ্ত করে ইউক্রেনকে হেল্প করা হবে। আপনার যে গাজার প্রসঙ্গ আপনি সারোয়ার ভাই টানলেন, সেটা আছে। আমেরিকা যখন অন্য দেশকে আক্রমণ করে, যেমন ইরাককে দুবার করেছে, বিশেষ করে দ্বিতীয়বার তো একেবারে খামাখা করেছে, তাতে সেই যে মানে ম্যাস উইপন্স সেটা পাওয়া যায়নি, তারপরে তো তাদেরকে করেছে। হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে কি হবে? কাজে এটা আন্ডার ইউনাইটেড নেশনসে একটা যদি নিয়ম করে দেওয়া হয় যে কোনো দেশ যদি অন্য দেশকে মানে বিনা প্ররোচনায় আক্রমণ করে এবং সেই দেশটাকে ধ্বংস করে, তাহলে তাদেরকে রিপেয়ারেশনটা কিভাবে, মানে কোত্থেকে আসবে? যারা আক্রমণ করেছে তাদের থেকে আসবে, সেটা যদি একটা নিয়ম করে দেয় এবং সে নিয়মটা যদি মেনে নেয় আমেরিকা, তাহলে তো ভালো। কিন্তু আসলে ব্যাপারটা হলো, আসলে পৃথিবীতে তো মানে ওই মাইট ইজ রাইট জিনিসটা এখনো আছে। আমেরিকা যেটা বলে সেটা করে। কাজেই এটা হয়তো তারা করবে, তারা হয়তো রাশিয়ার এটা করবে, কিন্তু এটা ওই শেষ পর্যন্ত ওয়ান অফই হবে। হ্যাঁ, এরপরে দেখা যাবে যে আমেরিকা বা যে ইসরায়েল এরা ইসে থাকলে তারা সেই রেসপন্সিবিলিটি পালন করবে না, বা তাদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করার সাহস পাবে না। চায়নার সফর সম্পর্কে যদি প্রফেসর মুনির মুস্তফা আলী। চায়নার সাপোর্টটা তো, এটা রাশিয়ান প্রেসিডেন্ট তারা তো একাত্মতা ঘোষণা করেছে অনেক আগে থেকে। এখন তো আমেরিকাটা তো দুটো বলায় এখন বিভক্ত, একটা আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিজ, এবং তাদের সাথে আছে কিছু কিছু দেশ, যেমন আমাদের জাপান আছে, সাউথ কোরিয়া আছে, ওদিকে অস্ট্রেলিয়া আছে, আবার এদিকে দেখা যাচ্ছে যে ইরান, রাশিয়া এবং চায়না, এদের মধ্যে একটা, নর্থ কোরিয়া, এদের মধ্যে একটা আঘাত হয়েছে। কাজেই এটা রাশিয়ার জন্য ভালো, চায়নার জন্য ভালো, তারা তো একে অন্যকে সাদরে অভ্যর্থনা জানাবে। কিন্তু এ ব্যাপারে অন্যদেরকে একটু সতর্ক হতে হবে যে তাদের এই সফরে কি আলোচনা হয়, তারা কোন দিকে যাচ্ছে, এটা দেখার ব্যাপার। এই ইস্যুতে প্রফেসর মুস্তফা সারওয়ার কিছু যদি বলেন। হ্যাঁ, আমি বলবো যে আমি কিন্তু চীনে 1986-এ গিয়েছি, মানে একটা সায়েন্টিফিক ডেলিগেশন, আন্তর্জাতিক সায়েন্টিফিক ডেলিগেশন, ওয়েস্টার্ন আমেরিকা, কানাডা, জার্মানি, ফ্রান্স, এদের লিড করে গিয়েছিলাম আমি।
তখন আমি দেখেছি যে চায়নার যে কামানগুলো, মানে লং রেঞ্জ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল উইথ নিউক্লিয়ার ওয়েপন্স, তা করা আছে রাশিয়ার দিকে, মস্কোর দিকে। সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন তারা বন্ধু। কাজে পৃথিবীতে বন্ধু আসে, বন্ধু যায়, শত্রু হয়। কাজেই এটা বর্তমানে হচ্ছে, এবং এটা কতদিন থাকে তাও আমি জানি না। কিন্তু মানে আমি ডক্টর মুনির মুস্তফা আলীর সঙ্গে একমত যে আমরা যুক্তরাষ্ট্রের আমাদের এ ব্যাপারে সাবধান এবং ওয়াচ করা উচিত, এবং আই এম ডেফিনেট যে যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট ইজ ওয়াচিং অ্যান্ড ডুইং এভরিথিং টু মেক শিওর দ্যাট এই যে দ্বিধাবিভক্ত পৃথিবীতে যেন যুক্তরাষ্ট্রের পজিশনটা ভালো থাকে। জি, এটাই হলো অবশ্যই অবশ্যই যুক্তরাষ্ট্রের মানে যুক্তরাষ্ট্র তার একেবারে সুন্দর পরিস্থিতিতে, সবচেয়ে শক্তিশালী পরিস্থিতিতে বহাল থাকবে, সেটি আমাদের প্রত্যাশা। আপনার কাছে আমরা একটু আরেকটি বিষয়ে শেষে একটু আলোচনা করে শেষ করি ছোট করে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য, বিশেষ করে প্যালেস্টাইন ইস্যু কোন দিকে যাচ্ছে, প্রথমে একটু মোস্তফা সারওয়ার আপনার একটু মতামত দেবেন, তারপরে প্রফেসর মুনির মুস্তফা আলীর কাছ থেকে শুনে আজকের মতো শেষ করব। মোস্তফা সারওয়ার। না, এই মধ্যপ্রাচ্যের ব্যাপারে আমি দারুণ, মানে এই যে রাফাকে আক্রমণ করা, রাফাতে অলরেডি তারা মুভ করা শুরু করেছে, এটা একটা জঘন্য, মানে এটা সহ্যের বাইরে, এবং এটা যুক্তরাষ্ট্রের কিছুতেই সমর্থন করা উচিত না। কারণ একটা অন্য রাষ্ট্র, বিদেশি রাষ্ট্র, সে জেনোসাইড করছে, সেটার আমরা কেন হব, যুক্তরাষ্ট্র কেন? এই যুক্তরাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনের এই যে দীর্ঘকাল ধরে তাদের যে এই ব্যাপারটা, এটা আমার কাছে খুবই অবজেকশনেবল, এবং আমাদের কারেক্ট করা উচিত। আমাদের করা উচিত জনগণের পক্ষে থাকা, মানবতার পক্ষে থাকা, এবং সেটাই আমাদের কর্তব্য। এটাই আমি মনে করি যে মধ্যপ্রাচ্যের ব্যাপারে যুক্তরাষ্ট্র যদি এটা ঠিক না করে, তাহলে এর ভর্তুকি দিতে হবে ভবিষ্যতে। কিন্তু আমার যেন মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র ব্যাকগ্রাউন্ডে চেষ্টা করছে, এবং একটা, আমি আশাবাদী লোক, টু স্টেট সলিউশন হয়তো অচিরেই হতে পারে। আচ্ছা, প্রফেসর মুনির মুস্তফা আলী। আমি সম্পূর্ণ একমত। যেটা আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে আমাদের ল্যাক অফ লিডারশিপ। আমাদের বাইডেনের যে লিডারশিপটা, এটা আর একটু স্ট্রঙ্গার হতে হবে। ওই যে তিনি যে বলছেন যে রাফায় গেলে আমি অস্ত্র বন্ধ করে দেবো, এইভাবে কথা না বলে আরো জোর গলায় বলতে হবে। আমি বরং জর্জ H.W. বুশের রেফারেন্স টানবো। তিনি যেমন জোর গলায় প্রাইম মিনিস্টার আইজ্যাক শামিরকে বলেছিলেন যে ইরাকের ইস্কাত মিসাইল যতই পড়ুক তোমার ইচ্ছা, তুমি একটু শব্দ করবা না। হ্যাঁ, এই ভাষায় কথা বলতে হবে বাইডেনের। তা না হলে আমি প্যালেস্টাইনি সমস্যার কোনো সমাধান দেখছি না। এখানে আমি ওই সারোয়ারের সাথেই একমত হব, যেখানে বলিষ্ঠ গলায় আমেরিকার এই টু স্টেট সলিউশনের দিকে যাওয়া উচিত, এবং অচিরেই যাওয়া উচিত। এটাকে বেশি লিঙ্গার করা আর ঠিক নয়। আপনাদের ধন্যবাদ জানাতে চাই, তবে তার আগে যদি আরেকটু ছোট করে জর্জিয়াতে যে আইনটি হয়েছে সেটি নিয়ে যদি একটু আপনারা বলেন। ব্যাপক বিক্ষোভের মধ্যেই ফরেন এজেন্ট বিল পাশ করেছে জর্জিয়ার পার্লামেন্ট, একটু ছোট করে প্রথমে প্রফেসর মুনির মুস্তফা আলী। জর্জিয়া যেটা হচ্ছে, এটা জর্জিয়ার জন্যই ভালো না, কারণ জর্জিয়া ঠিক অনুরূপ একটা আইন আপনার রাশায় পাশ হয়েছে, সেটার অনুকরণে এই জর্জিয়া আইনটা পাশ করলো। এটা জর্জিয়ার জন্য খুব ভালো না। আইনটা হচ্ছে যে কোনো এনজিও বা মিডিয়া যদি 20% ফরেন মানি তাদের সে অর্গানাইজেশনে আসে, তাহলে তাদের এই গভর্নমেন্ট দেখভাল করতে পারবে, তাদেরকে বন্ধ করে দিতে পারবে, এই ধরনের ব্যাপার স্যাপার। রাশিয়া অলরেডি আপনার জর্জিয়ার 20% তো তারা দখল করে আছে। সেই 2008-এ তারা যখন আক্রমণ করলো, তখন থেকে কিন্তু 20% তারা দখল করে আছে। এবং এইভাবে পিছন দিয়ে রাশিয়া যদি ঢুকে যেতে পারে জর্জিয়ার মধ্যে, দেখা যাবে জর্জিয়া ওই আপনার কি বলবো, ওটা ওই বেলারুশের মতো হয়ে গেছে, যেটা ওই পুটিনের কথায় উঠবে বসবে। আমি এটা খুব ভালো চোখে দেখছি না। ভালো চোখে দেখছেন না প্রফেসর মুস্তফা সারওয়ার? আমি একমত, কারণ আমার যেন মনে হচ্ছে যে এটা খুব রেস্ট্রিকটিভ আইন, এটা যে মানবাধিকার মানে বঞ্চিত করবে। কারণ অনেকেই 20% পেতে পারে, এবং তাকে ফরেন এজেন্ট বলে আইনত ঘোষণা করাটা, আমি মনে করি, আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, দেখুন এনজিওরা অনেকেই বিদেশি টাকা পায়। এখন যদি আমরা বলি ওই এনজিওর যে গ্রুপটা পাচ্ছে বাংলাদেশে, সে বিদেশি টাকা পাচ্ছে, এখন সে অন্য দেশের এজেন্ট, এটা একটা, মানে আমি মনে করি যে এটা ন্যায্য কাজ না।
এবং এটা কিন্তু প্রেসিডেন্ট কিন্তু একটা কথা বলছে, সে পার্লামেন্টের এটা নাকচের দিকেই যাচ্ছে যে তোমরা নেক্সট নির্বাচনে এদেরকে হেরে দাও, মানে যারা এটার ফেভারে ভোট করেছে, কাজে ওদের ভেতরেই একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে। আচ্ছা, খবরটি হচ্ছে এরকম, ব্যাপক বিক্ষোভের মধ্যেই বিতর্কিত ফরেন এজেন্ট বিল পাশ করেছে জর্জিয়ার পার্লামেন্ট। বিলটি পাশকে কেন্দ্র করে জর্জিয়ার পার্লামেন্ট কক্ষের ভেতরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন আইন প্রণেতারা। অন্যদিকে এই বিল পাশকে কেন্দ্র করে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করে দেশটির হাজারো মানুষ। এই সময় পার্লামেন্টের বাইরে জমায়েত হওয়া বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, বিলটি বাস্তবায়ন হলে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ পাওয়া থেকে ছিটকে যাবে জর্জিয়া, এতে দেশটির ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। আমরা আপনাদের আলোচনা শুনলাম, এটি হচ্ছে মোটামুটি তথ্য। আপনাদের দুজনকে ধন্যবাদ। অনেক আপনাকে ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আওয়ার ডেমোক্রেসিতে আজকের মতো এটুকুই ছিল। আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।